তো ক্লাস এইচআর স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ভূগোলের যে ক্লাসটা চলছিল সেই ক্লাসে আজকে আমি তোমাদের ডাউট সেশনটা করাবো। ডাউট যে অনেকে কমেন্ট সেকশনে তোমাদের বিভিন্ন ডাউট বলেছো বা কোশ্চেন করেছো যেগুলো তোমরা বুঝতে পারোনি, তো সেই ডাউট নিয়ে আজকে আমি আলোচনা করছি। কিছু ডাউট তোমরা কমেন্ট সেকশনে করেছো, সেগুলো হচ্ছে প্রথমে যে বলেছে সুমন গোপ বলেছেন যে ক্যান ইউ প্লিজ টেল হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন নিউক্লিয়ার ফিউশন এবং নিউক্লিয়ার ফিশন। তো তুমি দেখো যে ক্লাসটা আশা করি বুঝতে পারবে যে কোশ্চেনটা। নিউক্লিয়ার ফিশন বলতে কি বোঝায়, যখন এই নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন দুটাই কি হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন। এটা দুই নিউক্লিয়ার রিয়াকশন। নিউক্লিয়ার রিয়াকশনে যদি আমরা গ্রাফ দেখি কি হয়, নিউক্লিয়ার রিয়াকশনে সবসময় নিউক্লিয়াস একটা স্টেবল পরিস্থিতিতে আসতে চায়। ঠিক আছে, একটা স্টেবল পরিস্থিতিতে আসার জন্য কি, যদি সেটা ভারী নিউক্লিয়াস হয় সেটা কি হবে, ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়। ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়, ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে সে এই স্টেবল পরিস্থিতিতে চলে আসে। আর যদি সেই নিউক্লিয়াসটা হালকা হয়ে যায়, সেখানে কি হয়, এই হালকা নিউক্লিয়াস হলে সেটা একসাথে জুড়ে গিয়ে স্টেবল পরিস্থিতিতে চলে আসতে চায়। তো এই নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার দুটাই কিন্তু নিউক্লিয়ার রিয়াকশন। এই নিউক্লিয়ার ফিউশনে দুটি হালকা নিউক্লিয়াস একত্রিত হয়, একটা নিউক্লিয়াস তৈরি করে। আর নিউক্লিয়ার ফিশনে কি হয়, বৃহৎ আকৃতির একটা তোমার নিউক্লিয়াস, সেটা ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। তো এই লেখাটা যদি দেখি, প্রথমে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন হলে এমন একটি প্রক্রিয়া যেখানে পরমাণু নিউক্লিয়াস শক্তির মুক্তির সাথে সাথে, মানে যখন এই পরমাণু নিউক্লিয়াস বিক্রিয়াটা হয় তখন প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং দুই বা ততোধিক ছোট ছোট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যায়। মানে যেখানে বলেছিলাম বড় নিউক্লিয়াসটা ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে বিভক্ত হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, যেই ঘটনাটা ঘটে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বা পরমাণু যে সমস্ত আমরা বোম দেখি সেই ক্ষেত্রে। আর নিউক্লিয়ার ফিউশন বলতে বোঝায় যেখানে আমরা কি জানি, যেখানে দুটি হালকা নিউক্লিয়াস স্টেবল পরিস্থিতিতে আসার জন্য একটা নিউক্লিয়াসে পরিণত হয়, সেখানটা আমরা বলবো হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এই ঘটনাটা ঘটে আমাদের নক্ষত্রের মধ্যে। তো আশা করি তুমি বুঝতে পেরেছো নিউক্লিয়ার ফিউশন। যদি আমরা যে শব্দটাতেও দেখি তাহলে নিউক্লিয়ার ফিশন দেখতে কি হচ্ছে, একটা ভারী নিউক্লিয়াস, আর নিউক্লিয়ার ফিউশনে দুটো হালকা নিউক্লিয়াস। ঠিক আছে, তো নেক্সট যে কোশ্চেনটা করেছে পাপিয়া বেগম, কি বলেছে যে সৌর ঝড় আর সৌর কলঙ্ক কি। তো তো তুমি ক্লাসটা ভালো করে শুনবে যে সৌর ঝড় সৌর কলঙ্ক কি। এর আগের ক্লাসে যদি আমি বলেছিলাম তুমি বুঝতে পারোনি, তো আরেকবার আমি বলছি যে সৌর ঝড় এবং সৌর কলঙ্ক কি। সৌর ঝড়, কলঙ্ক বলতে আমরা কি বোঝাই, কলঙ্ক বলতে কি বুঝি, যদি কোনো খারাপ কাজ করে তাহলে আমরা কি বলি যে ও সমাজের জন্য কলঙ্ক। কলঙ্ক মানে কলঙ্কের দাগ লেগে যায়। সেই দাগ কথাটা যখন থাকবে, কলঙ্ক মানে হচ্ছে দাগ। কলঙ্কের যখন দাগ, সূর্যের গায়ে আমরা অনেক সময় কালো কালো এরকম দাগ দেখতে পারি। এই দাগগুলোকে আমরা কি বলেছি, সৌর কলঙ্ক। এটা কেন হয়, যখন হয় সেই সময়টায় প্রচুর পরিমাণে এখানে বিস্ফোট, প্রচুর পরিমাণে শক্তি এখান থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার পরে সেই জায়গাটা আমাদের কি হয়ে যায়, এরকম দাগ হয়ে যায়। প্রায় আমি কি বলেছিলাম 11 বছর পর পর এটা হয়, তাই কি 11 ইয়ার সাইকেলও বলা হচ্ছে। এই দাগ দেখতে পাওয়া যায়, এই দাগগুলোকে আমরা বলি হচ্ছে সৌর কলঙ্ক। ঠিক আছে, যখন আমরা কলঙ্ক অর্থাৎ দাগ দেখতে পারবো। আর ঝড় কি বল, ঝড় কখন হয়, সৌর ঝড় বলতে এখানে প্রবাহ। সূর্যের থেকে অনেক সময় আমরা কি দেখি, ইলেকট্রন প্রোটনের একটা প্রবাহ আমরা লক্ষ্য করতে পারি মহাশূন্যে, এবং এই ইলেকট্রন প্রোটন প্রবাহ পৃথিবীর আউটার স্পেসে কিন্তু বিশেষভাবে একটা প্রভাব ফেলে। এই যখন আমরা প্রবাহ দেখতে পারবো, অর্থাৎ প্রবাহ যখন থাকবে, ফ্লো যদি আমরা দেখি, তখন সেটা হচ্ছে সৌর ঝড়। আর যদি আমরা দাগ দেখতে পারি সেটা হচ্ছে সৌর কলঙ্ক। আশা করি তুমি বুঝতে পেরেছো সৌর ঝড় এবং সৌর কলঙ্কের মধ্যে পার্থক্যটা। নেক্সট আমাকে একজন বলেছে যে স্যার অক্ষাংশ দ্রাঘিমাংশ কি। তো তোমাকে আমি বলছি ক্লাসটা ভালো করে শুনবে। অক্ষাংশ দ্রাঘিমাংশ আশা করি তোমার নেক্সট ইয়ার কখনো সমস্যা হবে না। অ্যাকচুয়ালি আমরা যদি কোনো একটা জায়গা, সাপোজ এটা একটা জমি, এবার এই জমিতে আমাদের কি বলা হলো, জমিতে বলা হলো যে কিছু জায়গায় তোমার ধান করতে হবে, কিছুখানে আমি বাড়ি করব, কিছু জায়গায় আমি মাঠ বানাবো। তো কি করবো, সেই জমিটাকে আমি বিভিন্ন ভাগে ভাগ করব। ঠিক আছে, এই জমিটাকে আমি বিভিন্ন ভাগে ভাগ করছি। কেন ভাগ করছি, পরিমাপ করার জন্যে, জায়গাটা ঠিক করার জন্যে, যে এই কোণাটাতে আমি কি করব, একটা পুকুর বানাবো। আবার কি করছি, ভাগ করছি। এই ভাগ করার জন্য অর্থাৎ পরিমাপের জন্য আমরা কি করি, জায়গাকে এইভাবে ভাগ করে নিই। মনে করো ধরো এখানে আমি একটা বাড়ি বানাবো। ঠিক আছে, এখানে আমি একটা বাড়ি বানাবো, এখানে আমি একটা খেলার মাঠ বানাবো, এখানে আমি একটা পুকুর বানাবো, এখানে আমি একটা ধানের ক্ষেত বানাবো। ঠিক আছে, তো এরকম করে ভাগ করার জন্য ছোট ছোট প্লটে ভাগ করি। এরকম পৃথিবীকেও কি করছি, আমরা পরিমাপ করার জন্য, কোনো জায়গার লোকেশন দেখার জন্য আমরা কি করছি, সেই পৃথিবীকেও কতগুলো ভাগে ভাগ করছি। এইভাবে কিছু দাগ টানছি। ঠিক আছে, এইভাবে কিছু দাগ টানছি, আবার কি করে এই দিকে কিছু দাগ টানছি, এইভাবে কিছু ভাগ করছি। পৃথিবী যেহেতু গোল, সেহেতু ভাগগুলো গেছে গোল হয়ে গেছে। তো এই যে ভাগ করছি, এইখানে যে দাগগুলো আমরা দেখছি শোয়ানো দাগ,
এই দাগগুলো, এই শোয়ানো দাগগুলোকে আমরা বলি হচ্ছে ল্যাটিটিউড, ইংরেজিতে বলে ল্যাটিটিউড, বাংলা বলে অক্ষাংশ। ল্যাট মানে কি? ল্যাথকোর, ল্যাথকোর কি থাকে? শুয়ে থাকে। এই শোয়ানো দাগগুলো হচ্ছে ল্যাটিটিউড বা হচ্ছে অক্ষাংশ। আর এই লঙ্গিটিউড বা যেগুলো দ্রাঘিমাংশ, কি এই লম্বা দাগগুলা, এই লম্বা দাগগুলো হচ্ছে দ্রাঘিমাংশ। দ্রাঘিমা থেকে মনে রাখবে হচ্ছে দাঁড়িয়ে থাকে, বা লং মানে হচ্ছে দাঁড়িয়ে থাকে, এই জন্য হচ্ছে দ্রাঘিমাংশ। তো এই অক্ষাংশ, আমাদের যে মাঝখানে অক্ষাংশটা আছে তাকে আমরা কি বলি হচ্ছে নিরক্ষরেখা, বাংলায় বলি নিরক্ষরেখা, ইংরেজিতে বলি হচ্ছে ইকুয়েটর। ঠিক আছে, এই ইকুয়েটর সবসময় 0 ডিগ্রি। এই অক্ষাংশ থেকে যত আমরা উপরের দিকে যাই, অক্ষাংশ থেকে উপরের দিকে, সেটা হচ্ছে নর্থ, তত আমাদের বাড়তে থাকে। একদম শেষে আমরা যদি আসি, এখানে আসবো আমরা হচ্ছে পোল, ইংরেজিতে পোল বলে, আর বাংলায় বলে হচ্ছে মেরু। এই মেরুতে হচ্ছে 90 ডিগ্রি। আবার এই মেরুতে যদি চলে আসি, সেটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ নিরক্ষরেখা থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি করে নিরক্ষরেখার উপরে এবং নিচে আমাদের কিন্তু এই অক্ষাংশের মান বাড়তে থাকে, এবং সবচেয়ে বেশি যেটা হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। আর যদি দ্রাঘিমাংশ দেখি, তোমরা যদি পরের একটা ছবি আছে, এটাতে যদি দেখো, দ্রাঘিমাংশ যেখান থেকে শুরু হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে প্রাইম মেরিডিয়ান, ইংরেজিতে বলা হচ্ছে মেরিডিয়ান। এই প্রাইম মেরিডিয়ান বা হচ্ছে মূল মধ্যরেখা, এই মেরিডিয়ান থেকে যত আমরা এই দিকটাতে হচ্ছে গিয়া ওয়েস্ট, আর ডান সাইডটা হচ্ছে গিয়া ইস্ট। এইটা শেষ হচ্ছে গিয়া কতগুলি দ্রাঘিমা রেখা আছে? 180টা। 180টা আমাদের দ্রাঘিমা, মানে 180 ডিগ্রি পর্যন্ত আছে। আর যে মাঝখানের যে আমি যেটা বললাম ইকুয়েটর, যাকে আমরা বাংলাতে বলছি নিরক্ষরেখা, যত আমরা এটার দিকে উপরের দিকে যাব তত বাড়তে থাকবে, লাস্টে হচ্ছে 90 ডিগ্রি। এদিকেও যত আসতে থাকবে তত আমাদের হচ্ছে না বাড়তে থাকবে, 90 ডিগ্রি পর্যন্ত থাকে। তো এখানে তোমরা একটা মনে রাখবে যে নিরক্ষরেখার উপরে এবং নিচে সেটা আমরা কি দিক বলি? উপরে যদি হয় সেটা হচ্ছে নর্থ, আর যদি বা উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখার দক্ষিণেরটা হচ্ছে সাউথ, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ। আর এই যে ইকুয়েটর, ওই বলে মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান আছে, এই প্রাইম মেরিডিয়ানের যদি আমরা দেখি বাঁদিকে, মূল মধ্যরেখার যদি বাঁ দিকটাতে দেখি সেটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, এবং যদি ডান দিকটা দেখি সেটা হচ্ছে ইস্ট। ওকে, বাঁ দিকটা হচ্ছে ওয়েস্ট, বাঁ দিকটা হচ্ছে ওয়েস্ট, আর ডান দিকটা হচ্ছে ইস্ট। একটা হচ্ছে পূর্ব দিক, একটা পশ্চিম দিক। আর যদি নিরক্ষরেখার উপর নিচে দেখি, তাহলে সেটা উপরটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, নিচেটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। তো তোমরা কিন্তু এটা মনে রাখবে। যদিও আমি এই ক্লাসটা তোমাদের নেক্সটে অবশ্যই স্টেপ বাই স্টেপ করাবো, তো আমাকে এই কোশ্চেনটা একজন করেছে, তাই আমি বিষয়টা বললাম। আশা করি বুঝতে পেরেছো যে পৃথিবীর পরিমাপের জন্য, কোনো জায়গাকে দেখানোর জন্য কিন্তু আমরা এই অক্ষাংশ দ্রাঘিমাংশ করি। যে রেখাটা আমরা দেখি হচ্ছে শুয়ে থাকতেছে, অর্থাৎ ল্যাথকোর দাগটা, সেটা হচ্ছে অক্ষাংশ। আর যে রেখাটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ সেটা হচ্ছে দ্রাঘিমাংশ। ঠিক আছে, এই হচ্ছে দুটা রেখা, যার সাহায্যে আমরা কোনো জায়গার লোকেশন আমরা দেখতে পারি। সাপোজ আমি যদি বলি, এই হচ্ছে আমার জমি। কিভাবে আমরা লোকেশন দেখি, মানে কোনো একটা জায়গাকে আইডেন্টিফাই করি। সাপোজ এটা আমি যেটা বলেছিলাম প্রথমে, যে একটা জমিকে যদি ভাগ করি, আমার বাড়িটা যদি এইখানটাতে হয়, আমরা কি বলবো? এইখানটা যদি আমার বাড়িটা হয়, আমরা যদি বলি যে আমার বাড়িটা কোথায়, আমরা বলবো যে এটা হচ্ছে নর্থ, আমরা জানি, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, মানে একদম মাঝ বরাবর আছে। সাপোজ এখানে যদি একটা পুকুর থাকে, আমরা বলবো যে পুকুরের দক্ষিণ দিকে আছে। এটা পুকুর যদি থাকে, এখানে একটা পুকুর, পুকুরের দক্ষিণ দিকে আছে। এখানে যদি একটা মন্দির থাকে, বলতে মন্দিরের উত্তরের দিকে আছে, এইভাবে বলবো। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা যখন নাম্বার হিসাব করবো, বা ল্যাটলং দিয়ে করবো, বা দ্রাঘিমাংশ দিয়ে করবো, পৃথিবীর ক্ষেত্রে যদি আমার বাড়িটা যদি এইখানটাতে থাকে, সাপোজ বাড়িটা আমার এইখানটাতে আছে, এইখানটাতে আমার একটা বাড়ি আছে, আমি কি বলবো? এখানে কি বলবো? যে এটা হচ্ছে 0 ডিগ্রি। এটা যদি উপরের দিকে আসি, এটা হচ্ছে, আমরা সাপোজ ধরে নিই এটা 10 ডিগ্রি, এটা হচ্ছে 10 ডিগ্রি। আর যদি উপরে এসে এই যে আমার বাড়ি, এটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে আমি বলবো হচ্ছে 20 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ। তার মানে আমরা এই টোটাল লাইনটাকে বললাম হচ্ছে 20 ডিগ্রি নর্থ। এবার আমি তো জানি এই লাইনের কোথায় বাড়ি। এবার আমি বললাম যে এটা হচ্ছে 0 ডিগ্রি, তো এখানে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি। তো আমি বললাম হচ্ছে 40 ডিগ্রি কি ওয়েস্ট, যেহেতু এটা বাঁ দিকে আছে। তো এবার যদি আমি তোমাদের বলি যে 20 ডিগ্রি নর্থ, অর্থাৎ 20 ডিগ্রি নর্থ, এবং হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি ওয়েস্ট, এই জায়গাটা কোনটা? তোমরা কিন্তু অনায়াসে বলতে পারো, এটা যদি আমাদের 40-20 ডিগ্রি লাইন হয়, এবং এটা যদি আমাদের 40, এটা আমাদের কি 20 ডিগ্রি, 20 ডিগ্রি লাইন, কোনটা? এই যেটা, এটা হচ্ছে 20 ডিগ্রি লাইন। ঠিক আছে, এটা যদি 20 ডিগ্রি লাইন হয়, আর এটা যদি 40 ডিগ্রি লাইন হয়, এই সোজা কোনখানে জয়েন হয়েছে? মিড পয়েন্ট হচ্ছে এটা। মানে এটা হচ্ছে 40 ডিগ্রি লাইন, আর এটা হচ্ছে 20 ডিগ্রি লাইন, এটা হচ্ছে জংশন পয়েন্ট। তো এই জায়গাটা আমার হচ্ছে বাড়ি। তো এইভাবে কিন্তু আমরা কোনো একটা জায়গার লোকেশন আমরা আইডেন্টিফাই করি এই দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের মাধ্যমে। তো এই ছিল ডাউট ক্লাস। এছাড়াও যদি তোমাদের অন্যান্য ক্লাসে কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি সেই প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে তোমাদের কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাসটা ছিল এটুকুই, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বা আমার খেয়াল রাখবে। ধন্যবাদ।